মুম্বাইয়ের আকাশছোঁয়া অট্টালিকা আর যান্ত্রিক কোলাহলের মাঝে একটি সুদৃশ্য রাজপ্রাসাদসম বাংলো ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এখানে হয়তো সুখ তার সমস্ত ডালি সাজিয়ে বসেছে। কিন্তু সেই চকচকে পাথরের দেয়ালের আড়ালে প্রতি রাতে এক নিঃসঙ্গ নারী তার চোখের জলে বালিশ ভেজাতেন। তার নাম ছিল মেঘনা চ্যাটার্জি। মেঘনা ছিলেন শহরের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, অগণিত মিল কারখানার মালকিন এবং অগাধ ঐশ্বর্যের অধিকারিণী। দামি গাড়ি, বিদেশি পরিচারক আর ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার দুই চোখে সব সময় এক গভীর শূন্যতা বিরাজ করত। কারণ মেঘনা ছিলেন এক নিঃসঙ্গ বিধবা। ৩ বছর আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার স্বামী অর্ক চ্যাটার্জি চিরতরে বিদায় নিয়েছিলেন। সেই দুর্ঘটনা শুধু অর্ককেই কেড়ে নেয়নি, মেঘনার হাসি, বেঁচে থাকার আকাঙ্ক্ষা আর তার রঙিন জগৎকেও ধূসর করে দিয়েছিল। শোক ভুলতে মেঘনা নিজেকে কাজের সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু ফাইল, মিটিং আর ব্যবসায়িক লেনদেন, যাতে নিজের হৃদয়ের হাহাকার শোনার সময়টুকুও না পাওয়া যায়। কিন্তু রাত বড়ই নিষ্ঠুর। প্রতি রাতে সেই শূন্য ঘরে, যেখানে কোনো এক সময় অর্ক তাকে আদরে আগলে রাখত, আজ সেখানে কেবল হাড় কাঁপানো নিস্তব্ধতা রাজত্ব করত। এক সকালে মেঘনার এক অত্যন্ত জরুরি মিটিংয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ তার ব্যক্তিগত চালক ফোন করে জানালো, ম্যাডাম, গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়েছে, ঠিক করতে বেশ সময় লাগবে। মেঘনার আজ রাগ হল না, বরং একরাশ ক্লান্তি তাকে ঘিরে ধরল। জীবনের ছকবাঁধা নিয়ম ভেঙে তিনি এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন, অটোতে করেই গন্তব্যে পৌঁছবেন। বাংলোর ফটকের বাইরে দাঁড়িয়েছিল একটি পুরনো আমলের জীর্ণ অটো। অটোচালকের বয়স হবে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। গায়ে সাধারণ পোশাক আর ললাটে কঠিন পরিশ্রমের ছাপ। দিদিমণি, কোথায় যাবেন? চালকের কণ্ঠে ছিল অকৃত্রিম বিনয়। মেঘনা গন্তব্যের নাম বললেন এবং অটোর চাকা গড়াতে শুরু করল। শহরের ব্যস্ত রাজপথের ঘিঞ্জি ট্রাফিকের মাঝে অটোর জানালা দিয়ে বাইরের জগতের দিকে তাকিয়ে মেঘনা হঠাৎ নিজের হারানো স্মৃতিতে ডুব দিলেন। ঠিক তখনই সেই অটোচালক বলে উঠল, দিদিমণি, যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মেঘনা কিছুটা চমকে উঠলেন, কারণ সাধারণত তার উচ্চপদস্থ কর্মচারীরাও তাকে প্রশ্ন করতে দ্বিধাবোধ করত। বলুন, মেঘনা ধীর স্বরে সায় দিলেন। আপনাকে কেন জানি খুব বিষণ্ণ লাগছে, অটোচালক বলল। বড়লোকের জীবনেও কি এত হাহাকার থাকে? এই প্রশ্নটি সরাসরি মেঘনার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। মেঘনা কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইলেন। তারপর জীবনের প্রথমবার কোনো এক সম্পূর্ণ অচেনা মানুষের কাছে নিজের মনের আগল খুলে বললেন, দুঃখ আসলে ধন সম্পদ দেখে আসে না, দুঃখ আসে মানুষের কপাল দেখে। অটোচালকের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিকই বলেছেন দিদিমণি, আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমার মা সুস্থ শরীরে আমার ঘরে আছেন, এই কারণেই আমি নিজেকে দুনিয়ার সব থেকে ধনী মানুষ মনে করি। মেঘনার দুচোখ জলে ভরে আসল। একজন সামান্য অটোচালকের মুখে জীবন দর্শনের এত গভীর কথা! মিটিং শেষ করার পর মেঘনা কেন জানি এক অজ্ঞাত টানে সেই অটোটিকেই আবার ডেকে পাঠালেন। তার মনে হচ্ছিল এই সাধারণ মানুষটির সান্নিধ্যে থাকলে তার পাথরের মতো ভারী মনটা একটু হালকা হবে। ফেরার পথে আকাশ ভেঙে বৃষ্টি নামল। অটোচালক তৎক্ষণাৎ গাড়ি রাস্তার পাশে থামিয়ে দিল। নিজের আসন থেকে একটি প্লাস্টিক কাভার বের করে সে মেঘনার দিকে বাড়িয়ে দিল, দিদিমণি, সাবধানে থাকুন, নতুবা ভিজে যাবেন। মেঘনার হঠাৎ মনে পড়ে গেল, অর্কও ঠিক এভাবেই মেঘবৃষ্টির দিনে তার খেয়াল রাখত। তার চোখের জল বাঁধ মানল না। অটোচালক আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, দিদিমণি, আমি কি কোনো অন্যায় কথা বলে ফেললাম? মেঘনা মাথা নেড়ে বললেন, না, আপনি তো আজ এমন কিছু করলেন যা আমার একান্ত আপনজনরাও এখন আর করে না। অটোচালক কিছুক্ষণ নিঃশব্দে থেকে বলল, দিদিমণি, মনের জ্বালা ভাগ করে নিলে সেটা কমে যায়। যদি ইচ্ছে হয় তবে আমাকে বলতে পারেন। আর সেই বিষণ্ণ বিকেলে এক বিত্তশালী নারী এক অতি সাধারণ অটোচালকের সামনে নিজের চূর্ণ বিচূর্ণ হৃদয়ের সবটুকু কথা উজাড় করে দিলেন। তিনি জানালেন কিভাবে তার জীবনের ধ্রুবতারা হারিয়ে গিয়েছে এবং কিভাবে অগাধ ঐশ্বর্য থাকা সত্ত্বেও আজ তিনি ভেতর থেকে সম্পূর্ণ রিক্ত। অটোচালক পরম ধৈর্যের সাথে প্রতিটি কথা শুনল, কোনো বাধা দিল না, কোনো বিচার করল না, যেন কোনো এক পরম আত্মীয় কথাগুলো শুনছে। যখন অটোটি মেঘনার বাংলোর সামনে থামল, তিনি ভাড়ার অঙ্কের চেয়ে অনেক বেশি অর্থ তার দিকে বাড়িয়ে দিলেন। অটোচালক বিনীতভাবে হাত জোড় করে বলল, না দিদিমণি, আমার ঘাম ঝরানো পরিশ্রমের মূল্য এইটুকুই।
মেঘনার ওষ্ঠাধরে প্রথমবার এক বিশুদ্ধ হাসি ফুটে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমার নাম সুজন, অটোচালক উত্তর দিল। মেঘনা মনে মনে নামটা কয়েকবার জপলেন, সুজন। তিনি কল্পনাও করতে পারেননি যে এই সুজন নামটাই তার নিভৃত জীবনের পরবর্তী অধ্যায়গুলো লিখতে শুরু করবে। সুজন যখন সেখান থেকে চলে গেল, মেঘনার সেই বিশাল অট্টালিকাটি আগের চেয়েও বেশি খাখা করতে লাগল। কিন্তু আজ প্রথমবার এই নিস্তব্ধতা তাকে আতঙ্কিত করল না, কারণ তার অন্তরে একটি সত্য অনুরণিত হচ্ছিল, পৃথিবীতে আজও ভালো মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায়নি। সেই রাতে মেঘনার চোখে ঘুম আসল না। বারবার সুজনের সহজ সরল কথাগুলো তার কানে বাজছিল, তার অকৃত্রিম জীবনবোধ আর সেই অমোঘ বাক্য, আমার কাছে টাকা নেই কিন্তু মা বেঁচে আছেন, তাই আমি নিজেকে ধনী মনে করি। মেঘনা বিছানায় পাশ ফিরলেন এবং ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আমিও যদি এমন ইতিবাচকভাবে জীবনটাকে দেখতে পারতাম। পরদিন মেঘনা তার ব্যক্তিগত চালককে ছুটি দিয়ে দিলেন। এর কারণ তিনি নিজেও জানতেন না। বাংলোর বাইরে পা রেখে তিনি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। সেই একই জীর্ণ অটো, সেই সুজন আর সেই একই অমলিন হাসি। মেঘনাকে দেখতেই সুজন মাথা নত করে অভিবাদন জানাল, নমস্কার দিদিমণি। মেঘনা মৃদু হেসে বললেন, আজ যে বলো তাড়াতাড়ি চলে আসলে। সুজন লাজুক হেসে উত্তর দিল, কিছু যাত্রী রোজ ভাগ্যের ফেরে পাওয়া যায়, তাদের তো হারানো যায় না। মেঘনার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি নীরবে অটোতে গিয়ে বসলেন। আজ মেঘনা তার সব গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করে দিয়েছিলেন। তিনি সুজনকে বললেন, আজ আমার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তুমি আমাকে শুধু এই শহরটা একটু ঘুরে দেখাও। সুজন আয়না দিয়ে মেঘনার দিকে তাকালো এবং বলল, দিদিমণি, এই শহর অনেক বৈচিত্র্য দেখায়, কখনো আলো, কখনো অন্ধকার। আজ আমি সবটাই দেখতে চাই, মেঘনা দৃঢ়ভাবে বললেন। অটো চলতে শুরু করল এবং চশমকা দুনিয়ার আড়ালে থাকা শহরের কদর্য রূপগুলো সামনে আসতে লাগল। ফুটপাথে কুঁকড়ে শুয়ে থাকা অনাথ শিশু, ডাস্টবিনে খাবার খুঁজতে থাকা বৃদ্ধা, আর শীর্ণ শরীরের সন্তানের চোখে একরাশ হাহাকার। মেঘনার কণ্ঠ রুদ্ধ হয়ে আসল, সুজন, মানুষ এত যন্ত্রণার মাঝেও টিকে থাকে কিভাবে? সুজন ম্লান হেসে উত্তর দিল, দিদিমণি, যাদের সামনে ফেরার পথ বন্ধ থাকে তারা পরিস্থিতির সাথে লড়াই করেই বেঁচে থাকে। কিছুক্ষণ পর সুজন অটোটি একটি ঘিঞ্জি চা দোকানের সামনে থামাল। দিদিমণি, যদি অভয় দেন তবে বলি, আমার মা এখানেই রোজ চা পান করেন, আজ ওনার সাথে দেখা করবেন কি? মেঘনা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষে নেমে আসলেন। সেখানে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন, গায়ে সাদা শাড়ি, হাতে কাঁপুনি আর দুই চোখে অগাধ মমতা। মা, সুজন ডাক দিল। বৃদ্ধা মেঘনাকে দেখলেন এবং সাথে সাথেই বলে উঠলেন, আহা, কি রূপ তোমার মা, তুমি কি আমার সুজনের বৌমা? মেঘনা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মা, উনি হলেন বড় দিদিমণি, সুজন লজ্জিত হয়ে বলল। কিন্তু মেঘনার চোখে জল চিকচিক করে উঠল। মা, ডাকটি তার কণ্ঠ থেকে নিজের অজান্তেই ঝরে পড়ল। বৃদ্ধা তার মাথায় স্নেহের হাত রাখলেন এবং বললেন, সুখে থাকো বাছা, ঈশ্বর তোমার সব অন্ধকার দূর করে দেবেন। সেই একটি স্বর্গীয় স্পর্শে মেঘনা সেই আপনত্বের পরশ পেলেন যা তিনি বহুকাল আগে হারিয়েছিলেন। চা পান করার ফাঁকে মেঘনা জানতে পারলেন সুজনের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল অনেক আগে। সে বলে গিয়েছিল যে অটোচালকের সাথে ঘর করে সে জীবন নষ্ট করবে না। সুজন কখনো কোনো অনুযোগ করেনি, বরং হাসি মুখে বৃদ্ধা মাকে আগলে রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মেঘনার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। সুজন, তোমার কি কখনো রাগ হয় না? সুজন প্রশান্ত মনে উত্তর দিল, দিদিমণি, ঘৃণা দিয়ে পেট ভরে না, আর প্রতিশোধ দিয়ে মায়ের ওষুধ কেনা যায় না। এই কথাগুলো মেঘনার কঠোর হৃদয়ে মমতার পরশ বুলিয়ে দিল। বিকেলে বিদায় নেওয়ার সময় মেঘনা একটি বড় প্যাকেট সুজনের হাতে দিলেন। এটা সাথে রাখো। সুজন খুলে দেখল তাতে অনেক দামি জীবনদায়ী ওষুধ। দিদিমণি, এগুলো তো বড় ব্যয়বহুল। মেঘনা বললেন, আজ তুমি আমাকে প্রকৃত মনুষ্যত্ব শিখিয়েছ, এটা তার সামান্য পারিশ্রমিক মনে করো। সুজনের চোখে আনন্দাশ্রু দেখা দিল। সে জীবনে প্রথমবার কোনো বিত্তবতীকে অন্তরের অন্তঃস্থল থেকে মাথা নত করতে দেখল। বাংলোর সামনে যখন অটো থামল, সুজন বলল, দিদিমণি, কাল কি আবার দেখা হবে? মেঘনা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কালও এবং তার পরবর্তী প্রতিটি দিন। দরজা বন্ধ হল, কিন্তু মেঘনার মনের রুদ্ধ দুয়ার আজ উন্মুক্ত হয়ে গিয়েছিল। তিনি জানতেন না এই অমলিন সম্পর্কের ভবিষ্যৎ কি,
কিন্তু এটুকু উপলব্ধি করেছিলেন যে এটি আর সাধারণ পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। পরদিন ভোরে মেঘনা অদ্ভুত এক চাঞ্চল্য নিয়ে ঘুম থেকে উঠলেন। আজ কোনো ব্যবসায়িক চুক্তি বা ডিল ছিল না। তার চেহারায় সেই ব্যাকুলতা ছিল যা বহু বছর পর কোনো প্রিয়জনের সাথে দেখা করার আগে অনুভব হয়। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন, দামি সিল্কের শাড়ি আর হালকা সাজ, কিন্তু চোখে এক অনিন্দ দীপ্তি। তিনি নিজের ওপর নিজেই অবাক হচ্ছিলেন, একজন সামান্য চালকের জন্য আমি এত উদ্বেলিত কেন? সুজন বরাবরের মতোই সময় মেনে হাজির হল, কিন্তু আজ আবহাওয়াটা একটু অন্যরকম ছিল। মেঘনা বাইরে আসতেই সুজন মাথা নিচু করে জিজ্ঞেস করল, দিদিমণি, আজ কোথায় যাওয়ার ফরমাস আছে? মেঘনা স্নিগ্ধ হেসে বললেন, আজ তুমি আমাকে তোমার নিজ গৃহে নিয়ে চলো। সুজন থতমত খেয়ে গেল। আমার ভাঙাচোরা ঘরে? হ্যাঁ, মেঘনা অবিচল সুরে বললেন, যদি তোমার আপত্তি না থাকে। সুজন কিছুক্ষণ নীরব থেকে বলল, দিদিমণি, আমার ঝুপড়ি ঘর আপনার রুচির সাথে মিলবে না। এবং মেঘনা আর্দ্র স্বরে বললেন, সুজন, আজ আমি আভিজাত্যময় এক প্রকৃত মানুষকে দেখতে যাচ্ছি। অটো এক সংকীর্ণ গলি দিয়ে চলল। চারদিকে নোংরা আবর্জনা, পচা নর্দমার উৎকট গন্ধ আর প্রচণ্ড কোলাহল। কিন্তু সেই ভিড়ের মাঝেও এক কোণে এক চিলতে তকতকে ঘর। সুজনের মা দরজায় দাঁড়িয়ে প্রতীক্ষা করছিলেন। এসে গেছ বাছা? তিনি প্রসন্ন মনে বললেন। মেঘনার গলা কান্নায় রুদ্ধ হয়ে আসল। তিনি নিচু হয়ে বৃদ্ধার চরণ স্পর্শ করলেন। সেদিন মেঘনা মেঝের উপর পাটি বিছিয়ে সুজনের মায়ের হাতের রান্না করা অন্ন গ্রহণ করলেন। সাধারণ ডাল, সবজি আর অফুরন্ত ভালোবাসা। প্রতিটি দানার সাথে মেঘনার মনে হচ্ছিল তিনি আজ আর কোনো কোটিপতি নন, কেবল এক তৃষ্ণার্ত নারী। কিন্তু ভাগ্যের পরিহাসে শান্তি চিরস্থায়ী হল না। পরদিনই মেঘনার সাজানো জীবনে এক প্রচণ্ড ঝড় ধেয়ে আসল। তার কর্পোরেট অফিসে রাষ্ট্রী হয়ে গেল যে মেঘনা চ্যাটার্জি রোজ এক চালকের সাথে সময় কাটাচ্ছেন। বোর্ড মিটিংয়ে এক পদস্থ ডিরেক্টর বললেন, মেঘনা, এটা আপনার সম্মানের পরিপন্থী। অন্যজন বিদ্রুপ করে বললেন, সমাজে এটা নিয়ে কুৎসা উঠছে। মেঘনা নীরব রইলেন। তারপর দৃঢ়ভাবে বললেন, আমার পেশাগত দক্ষতার সাথে আমার ব্যক্তিগত পছন্দের কোনো সংঘাত নেই। চারদিকে শোষণ নীরবতা নেমে আসল। ওদিকে সুজন ও লোকজনের টিটকিরি থেকে রেহাই পেল না। অন্য অটোচালকরা ব্যঙ্গ করে বলল, কিরে সুজন, এখন তো তুই রাজপুত্র হতে চলেছিস, নিশ্চয়ই কোনো তুকতাক করেছিস। সুজন মাথা নিচু করে বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলেন, বাবা, আজ তোর মন মরা কেন? সুজন কান্নায় ভেঙে পড়ল। মা, আমি দিদিমণির যোগ্য নই। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসল। চারদিকে শুধু নোংরা কথা ছড়ানো হচ্ছে। মা তার হাতটা জড়িয়ে ধরলেন। লোকে তো চন্দ্র সূর্যের গায়েও কলঙ্ক লেপে দেয় বাছা, তুই তো মানুষ। বিকেলে যখন সুজন এলো না, মেঘনা উৎকণ্ঠায় অস্থির হয়ে পড়লেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে সেই সরু গলিতে পৌঁছালেন। সুজন তাকে দেখে হতভম্ব হয়ে গেল। দিদিমণি, আপনি কেন এখানে? মেঘনা সরাসরি প্রশ্ন করলেন, আজ কেন তুমি আসনি? সুজন নিরুত্তর রইল। সুজন, মেঘনার কণ্ঠ আর্তনাদ করে উঠল, যদি আমি অপরাধী হই তবে স্পষ্ট বলো। সুজনের দু চোখ দিয়ে প্লাবন নামল। দিদিমণি, আপনি আকাশের মতো বিশাল, আর আমি মাটির ধুলো। মেঘনা প্রথমবার চিৎকার করে বললেন, তোমার দারিদ্র্য আমার কাছে তুচ্ছ, কিন্তু তোমার এই কাপুরুষোচিত ভয় আমাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সুজন পাথরের মতো দাঁড়িয়ে রইল। মেঘনা বিষণ্ণ স্বরে বললেন, আমি জীবনে সবটুকু হারিয়েছি সুজন, আর কাউকে হারানোর শক্তি আমার অবশিষ্ট নেই। সুজনের হৃদয় হাহাকার করে উঠল। ঠিক তখনই এক কর্কশ্বর কানে আসল, দিদিমণি। পেছনে মেঘনার এক দূর সম্পর্কের আত্মীয় দাঁড়িয়েছিল, যার নজর ছিল মেঘনার অগাধ সম্পত্তির ওপর। আপনি এখানে, এই ছোটলোকদের ডেরায়? তার প্রতিটি শব্দ ছিল বিষাক্ত। সুজন কঙ্কড়ে গেল। মেঘনা সপাটে এগিয়ে গেলেন এবং সবার সামনে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হ্যাঁ, কারণ এখানে আমি এক অকৃত্রিম মানুষের দেখা পেয়েছি। পুরো বস্তি নিস্তব্ধ হয়ে গেল। সেই রাতে মেঘনা এবং সুজন দুজনেই বিনিদ্র রাত কাটালেন। একজন লড়ছিলেন নিজের সামাজিক সম্মানের জন্য, অন্যজন লড়ছিলেন নিজের অসহায়ত্বের সাথে। দুজনেই বুঝছিলেন যে ফিরে যাওয়ার সব পথ এখন রুদ্ধ। কারণ যখন দুটো ক্ষতবিক্ষত আত্মা একে অপরের মাঝে শান্তি খুঁজে পায়, তখন সমাজের সব দেওয়ালই ঠুনকো হয়ে যায়। কিন্তু তারা জানতেন না, এই লড়াইয়ের ময়দানে আরও কত বিষাক্ত কাঁটা ছড়িয়ে আছে। পরের কয়েকটা দিন মেঘনার জন্য অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াল। অফিসে কাজের চেয়ে বেশি কানাঘুষা শুরু হলো। কেউ বলল, অটোচালক তোকে ব্ল্যাকমেল করছে। কেউ বলল,
টাকার নেশায় সুজন এই নাটক করছে। মেঘনা সব অবজ্ঞা ভরে সহ্য করছিলেন, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হচ্ছিলেন। সেই দিন তার আইনজীবী এসে দুঃসংবাদ দিলেন, ম্যাডাম, আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে মানসিকভাবে ভারসাম্যহীন প্রমাণ করার চক্রান্ত করছে। মেঘনার হাতের ফাইল মাটিতে লুটোপুটি খেল। কি বলছেন? হ্যাঁ, যদি তারা প্রমাণ করতে পারে যে আপনি এক সাধারণ চালকের মোহে অন্ধ হয়ে গেছেন, তবে তারা আপনার সব সম্পদ দখল করে নেবে। মেঘনা বুঝলেন, এখন লড়াইটা শুধু প্রেমের নয়, এই লড়াই ছিল লালসা বনাম মনুষ্যত্বের। ওদিকে সুজনের পরিস্থিতি আরও সংকটাপন্ন হল। এক নিঝুম সন্ধ্যায় একদল লোক তাকে ঘিরে ধরল। বড় বার বেড়েছে তোর, একজন হুমকি দিল। অন্যজন বিদ্রুপ করে হাসল। কত টাকা হাতাতে পেরেছিস ওই মেমের কাছ থেকে? সুজন গর্জে উঠে বলল, আমি নিজের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করি। পরের মুহূর্তেই তাকে পৈশাচিক আক্রোশে মাটিতে ফেলে দেওয়া হল। মনে রাখিস, একজন তার কানে ফিসফিস করে বলল, যদি ওই মহিলার সাথে সম্পর্ক না চুকাস, তবে পরদিন তোর লাশ মিলবে। সুজন রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরল। মা তাকে দেখে আর্তনাদ করে উঠলেন, বাবা, কার কুদৃষ্টি লাগল তোর ওপর? সুজন চোখের জল আড়াল করে বলল, মা, আমি আর দিদিমণির ছায়াও মারাব না। মা তার জখম মুখটি ধরে বললেন, ভয় পেয়ে পিছু হটা মানে পরাজয়কে মেনে নেওয়া বাছা। পরদিন সুজন আসার সাহস পেল না। মেঘনা উৎকণ্ঠায় প্রহর গুনলেন এবং বারবার ফোন করেও তাকে পেলেন না। তিনি দিশাহারা হয়ে সুজনের ভরে ছুটলেন। সেখানে সুজনকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখে তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। কে এই কাজ করেছে? সুজন চোখ নামিয়ে নিল। দিদিমণি, আপনার এখানে আসা ঠিক হচ্ছে না। মেঘনা অঝরে কাঁদতে লাগলেন। আমার কারণেই তোমার আজ এই দশা। সুজন ম্লান হেসে বলল, না দিদিমণি, আমাকে আমার সামাজিক অবস্থান মনে করিয়ে দেওয়া হয়েছে মাত্র। এই অপমান মেঘনার ভেতরে থাকা রণরঙ্গিনীকে জাগিয়ে তুলল। সেই দিন বিকেলেই মেঘনার আত্মীয়রা সদল বলে সুজনের ঘরে হাজির হল। এই নাও ছেলে, একজন ৫ লাখ টাকার চেক ছুড়ে দিয়ে বলল, এই মহিলার জীবন থেকে চিরতরে সরে যাও, তবেই শান্তিতে থাকতে পারবে। সুজনের মা চেকটি হাতে নিলেন। সবাই ভাবল লোভের কাছে হার মানল সুজন, কিন্তু পরক্ষণেই বৃদ্ধা সেই চেকটি টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিলেন এবং বললেন, আমার সন্তানের সম্মান তোমাদের এই নোংরা টাকার চেয়ে অনেক বেশি দামি। সেই তেজ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মেঘনা নিঃশব্দে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন এবং তার চোখ দিয়ে শ্রদ্ধার অশ্রু বইছিল। সেই কাল রাতে মেঘনা এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে এক সংবাদ সম্মেলন ডাকা হল। শত শত ক্যামেরার সামনে মেঘনা সগৌরবে বললেন, আমি সারা জীবন অর্থ কামিয়েছি, কিন্তু প্রকৃত মানুষের মর্যাদা কি তা আমাকে এই সুজন শিখিয়েছে। সারা দেশে তোলপাড় শুরু হল। কেউ ছি ছি করল, কেউ সাধুবাদ জানাল, কিন্তু মেঘনা ছিলেন অবিচল। তিনি সুজনকে মঞ্চে ডাকলেন। সুজন, তিনি আর্দ্র কণ্ঠে বললেন, আমি তোমাকে আবার এই কণ্টকাকীর্ণ পথে আহ্বান করছি। সুজন নিশ্চুপ রইল। আমি একা এই যুদ্ধে হার মানছি। মেঘনার কণ্ঠে হাহাকার ছিল, যদি তুমি আমার হাতটা শক্ত করে ধরো, তবে আমি সারা বিশ্বের বিরুদ্ধে লড়তে রাজি আছি। সুজন প্রথমবার মেঘনার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকাল এবং উদ্দাত্ত স্বরে বলল, দিদিমণি, আমি হয়তো রিক্ত, কিন্তু আমি ভীরু নই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক বজ্রাঘাত হল। আদালত থেকে নোটিশ আসল, মেঘনাকে তার আলিশান বাংলো থেকে উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে। তার তিল তিল করে গড়া সাম্রাজ্য তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। মেঘনা সম্পূর্ণ ভেঙে পড়লেন। সুজন তখন তার হাতটি সজোরে জড়িয়ে ধরল এবং বলল, দিদিমণি, আজ যদি আপনি পথের ভিখারিও হন, তবুও আপনি একা নন, আমি আপনার পাশে ছায়ার মতো আছি। মেঘনা সুজনের বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সেই রাতে মেঘনা জীবনের প্রথমবার সুজনের মায়ের চরণে আশ্রয় নিলেন। মা, তার কণ্ঠস্বর কাঁদছিল, যদি আপনার সন্তান আমার মেরুদণ্ড হতে পারে, তবে কি আমি তার জীবনসঙ্গিনী হতে পারি? বৃদ্ধার চোখে আনন্দাশ্রু দেখা দিল। সুখে দুঃখে মিলেমিশে থাকাই তো সত্যিকারের পরিণয় বাছা। সুজন এই অভাবনীয় প্রস্তাব শুনে বিমোহিত হয়ে গেল। মেঘনা আজ তার অন্তরের লুকানো কথাটি কোনো রাগঢাক ছাড়াই ব্যক্ত করে দিলেন। কিন্তু কাহিনীর শেষ পরীক্ষাটি তখনও বাকি ছিল। সকালে মেঘনার বাংলোর বাইরে সংবাদ মাধ্যমের অরণ্য তৈরি হল। চারদিকে হাজারো প্রশ্ন। আপনি কি সত্যি এক অতি সাধারণ চালককে বিয়ে করছেন? এটা কি স্রেফ প্রচার পাওয়ার কোনো কৌশল? আপনার পারিবারিক ঐতিহ্যের প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই? মেঘনা সব অবজ্ঞা ভরে শুনছিলেন। তার চোখে আজ আর ভয়ের ছিটে ফোঁটাও ছিল না।
অনেক সংগ্রামের পর আজ ছিল শেষ মীমাংসার দিন। আদালতে মেঘনার বিরুদ্ধে তার আত্মীয়দের দায়ের করা মামলার শুনানি শুরু হল। বিপক্ষ উকিল দম্ভ ভরে বললেন, এই নারী মানসিকভাবে বিকারগ্রস্ত, এক চালকের মোহে পড়ে তিনি হিতাহিত জ্ঞান হারিয়েছেন। মাননীয় বিচারপতি মেঘনাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো আত্মপক্ষ সমর্থনের বক্তব্য আছে? মেঘনা ধীর পদে কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, হ্যাঁ মহামান্য বিচারক, আমি অনাথ হয়েছি, বিধবা হয়েছি, কিন্তু আমি উন্মাদ নই। যদি কোনো নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তার মনুষ্যত্বকে ভালোবাসা অপরাধ হয়, তবে আমি সেই অপরাধে দোষী। আদালত কক্ষে গুঞ্জন শুরু হল। বিচারপতি সুজনকে তলব করলেন। সুজন অত্যন্ত সাদাসিধে পোশাকে মাথা নিচু করে দাঁড়াল। জজ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি মেঘনার উপর কোনো প্রকার মানসিক চাপ সৃষ্টি করেছ? সুজন মাথা তুলল এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, না হুজুর, আমি তো কোনোদিন তার কাছে ভিক্ষে চাইনি। আমি আজও আমার শ্রমে অটো চালাই, আর যদি তিনি কাল আমাকে প্রত্যাখ্যানও করেন, তবুও আমি তার মঙ্গলই কামনা করব। পুরো এজলাস নিস্তব্ধ হয়ে গেল। বিচারপতি তার রায়ে বললেন, কোনো প্রাপ্তবয়স্ক নারীর জীবনসঙ্গী বেছে নেওয়া তার মৌলিক অধিকার, এটি কোনো মানসিক ব্যাধি নয়। এই মামলাটি খারিজ করা হল। মেঘনার দু চোখ দিয়ে প্রশান্তির জল গড়িয়ে পড়ল। আদালতের বাইরে এসেই মেঘনা শত শত ক্যামেরার সামনে সুজনের হাতটি শক্ত করে চেপে ধরলেন। তিনি দৃপ্ত কণ্ঠে বললেন, আজ আমি চাইলে সব ত্যাগ করতে পারি, আমার প্রতিপত্তি, আমার ঐশ্বর্য, কিন্তু আমি এই মানুষটাকে কিছুতেই হারাব না। জনৈক ব্যক্তি ভিড় থেকে চিৎকার করে বলল, আপনার লজ্জা হওয়া উচিত। মেঘনা সপাটে উত্তর দিলেন, লজ্জা আমার তখনই হতো যখন আমি একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে ঘৃণা করতাম। পুরো জনপদ স্তব্ধ হয়ে গেল। কিছুদিন পর কোনো অড়ম্বর ছিল না, কোনো রাজকীয় আয়োজন ছিল না। একটি ছোট্ট শান্ত মন্দির, সুজনের মা আর অল্প কিছু শুভাকাঙ্ক্ষী। মেঘনা একটি সাধারণ লাল শাড়ি পরেছিলেন। সুজন কাপা কাপা হাতে সিঁদুর ও মঙ্গলসূত্র নিয়ে মেঘনার সামনে দাঁড়াল। পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন, আপনি কি এই বিবাহে সম্মতি দিচ্ছেন? মেঘনা বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, হ্যাঁ। সুজনের দু চোখ বেয়ে আনন্দের বন্যা নামল এবং সেও বলল, হ্যাঁ। আর সেই মাহেন্দ্রক্ষণে এক রিক্ত হৃদয়ের বিত্তবতী নারী এক সাধারণ অটোচালকের জীবনসঙ্গিনী হলেন। বিয়ের পর মেঘনা এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি তার অধিকাংশ সম্পত্তি অসহায় শিশু এবং নিঃস্ব বিধবাদের কল্যাণে দান করে দিলেন। তিনি বললেন, মনুষ্যত্ব যদি উঁচু মহলে না পাওয়া যায়, তবে তা প্রান্তিক পর্যায় থেকে গড়ে তুলতে হবে। সুজন আজও সেই অটো চালায়, কিন্তু এখন শহরবাসী তাকে অসীম শ্রদ্ধার সাথে দেখে, কারণ সে প্রমাণ করে দিয়েছে যে মানুষের প্রকৃত সম্পদ তার ব্যাংকে নয়, তার পবিত্র অন্তরে থাকে। আজ যখন কেউ মেঘনাকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো খেদ নেই, তিনি দিব্যি হেসে উত্তর দেন, আমি কাগজের নোটের মায়া ছেড়েছি ঠিকই, কিন্তু আজ আমি সত্যিকারের জীবন খুঁজে পেয়েছি। বন্ধুরা, এই কাহিনী যদি আপনার মনকে আন্দোলিত করে থাকে, তবে এটি সবার সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে নিয়মিত অনুসরণ করুন। আবার ফিরে আসব এমনই কোনো হৃদয়স্পর্শী গল্প নিয়ে। ততক্ষণ নিজের প্রিয়জনদের আগলে রাখুন। শুভকামনা রইল। জয় হিন্দ।